জুলাইয়ে তাজা তরুণ রক্ত দিয়ে আমরা আর কত রক্ত ঝরাবো। আসুন এই ৫৫ বছর বয়স যে দেশটার হয়েছে সেই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে হিংসা বিদ্বেষ বলে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাই। ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যে নেতিবাচক ধারণা আমরা যারা ঢাকায় আছি আমরা প্রতিনিয়ত এটা ফেস করছি। আমি যখন আমার ক্লাস নিতে যাই, কোথাও সমাবেশে অথবা সেমিনারে ওয়ার্কশপে কথা বলতে যাই, এবং আমি যখন বলি আই এম ফ্রম ব্রাহ্মণবাড়িয়া, সবাই অবাক হয়ে কেমন ভাবে যেন তাকিয়ে থাকে। আসলে যখন আবার কথা শুনে আমার ব্যবহার দেখে তখন বলে যে আমি মেলাতে পারছি না, আর ইউ শিওর দ্যাট ইউ আর ফ্রম ব্রাহ্মণবাড়িয়া? আমি বললাম কেন না, ঝগড়া কি শুধু ব্রাহ্মণবাড়িয়াতে হয়? মারামারি কি শুধু ব্রাহ্মণবাড়িয়াতে হয়? অন্য কোথাও কি হচ্ছে না? আসলে হচ্ছে কি, ব্রাহ্মণবাড়িয়ার ব্যাপার নিয়ে যে ট্রোলগুলো আগে করেছে, যে সাংবাদিকরা একটু মারামারিটাকেই ফোকাস করেছে, কিন্তু আপনি দেখেন ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতির একটা ঐতিহ্যের শহর, যেটাকে বলা হতো যে শিক্ষা সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়া একসময় বলা হতো। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ থেকে শুরু করে আপনি দেখেন ব্রাহ্মণবাড়িয়া কবি আল মাহমুদ থেকে শুরু করে সৈয়দ আব্দুল হাদি থেকে শুরু করে বহু সাংস্কৃতিক ব্যক্তিত্বের জন্ম ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষায় ব্রাহ্মণবাড়িয়া সেই আদিকাল থেকে অগ্রসর হয়ে আছে। শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যে ব্রাহ্মণবাড়িয়া সে আদিকাল থেকেই। ধর্ম প্রচার, আমি বলছি না ধর্মের অন্ধত্ব, ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেক আলেমের ব্রাহ্মণবাড়িয়া জন্ম হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষাবিদ থেকে শুরু করে আপনি যদি দেখেন খেলাধুলায় প্রতিটা ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার স্বাক্ষর রয়েছে। কিন্তু মারামারি আমি যেটা বলেছি সব জায়গায় হয়, ব্রাহ্মণবাড়িয়ার মারামারিটা একটু বেশি ট্রোল হয়েছে মনে হয়। তা আমার মনে হয় এই ঐতিহ্য আছে, থাকবে, তবে যে কাজগুলো সামহাওয়াট আমি বলবো মিডিয়ার জন্য হয়েছে, এবং আমি অনুরোধ করব আপনার মাধ্যমে মিডিয়াই চাইলে ব্রাহ্মণবাড়িয়ার যে স্ট্রেংথগুলো আছে, পজিটিভ সাইডগুলো আছে, সেগুলো নিয়েও নিউজ করা। অবশ্যই ব্রাহ্মণবাড়িয়ার খারাপ জিনিসগুলো নিয়েও আলোচনা হওয়া উচিত, এবং সেটা হওয়া উচিত কি ব্রাহ্মণবাড়িয়ার মাঝেই, যেটা আপনারা মিডিয়াতে যারা আছেন কাজ করছেন, ব্রাহ্মণবাড়িয়ার উইকনেসগুলো, ব্রাহ্মণবাড়িয়ার দুর্বল দিকগুলো, সেটা নিয়ে কিন্তু আপনার ব্রাহ্মণবাড়িয়াতেই ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন, নবনির্বাচিত এমপি, ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে সেখানে আলোচনা হতে পারে যে ব্রাহ্মণবাড়িয়ার দুর্বল দিকগুলো, খারাপ দিকগুলো কিভাবে মিনিমাইজ করা যায়। এটা রাষ্ট্রীয়ভাবে ফলো করলে কিন্তু এটার ইম্প্যাক্ট পজিটিভ না হয়ে নেগেটিভ হয়। মানুষ ধরে নেয় যে ব্রাহ্মণবাড়িয়াকে হয়তো হেয় করার জন্য এই কথাগুলো বলা হচ্ছে। ব্যাপারটা কিন্তু তাই না। আপনি দেখেন বাংলাদেশের সব জায়গায় মারামারি হচ্ছে, এবং সেগুলো স্ট্যাটিস্টিক্স কিন্তু আপনারা পুলিশ স্টেশনে যদি যোগাযোগ করেন যে কোন পুলিশ স্টেশনে কত মারামারির মামলা হচ্ছে, সেটা থেকে কিন্তু আপনারা স্পষ্টত আপনার পরিসংখ্যান পেয়ে যাবেন। তা আগামী দিনগুলোতে আমি শুধু ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে বলছি না, আসুন আমরা এই দেশটাকে করি মারামারি, হানাহানি, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা যেন আর রক্ত ঝরাতে না হয়। আমরা ৫২তে দিয়েছি, গতকালই ছিল আমাদের সেই মহান ভাষা আন্দোলন শহীদ দিবস। আমরা ৭১-এ দিয়েছি, আমরা ৯০-এর গণ অভ্যুত্থানে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দিয়েছি, এবং সর্বশেষ জুলাইয়ে তাজা তরুণ রক্ত দিয়ে আমরা আর কত রক্ত ঝরাবো। আসুন এই ৫৫ বছর বয়স যে দেশটার হয়েছে সেই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে হিংসা বিদ্বেষ বলে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাই। আমরা দেশটাকে পৃথিবীর মানচিত্রে একটা অন্যতম দেশ হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করি, এবং আমি বিশ্বাস করি আমরা সবাই একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে হিংসা বিদ্বেষ বলে আমরা যদি এগিয়ে যাই, আমরা এই দেশটাকে উন্নত দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে পারবো, এবং সেটা মনে হয় বেশি দূরে নয়, বেশি দিন লাগবে না। আপনি স্বাধীনতার পরবর্তী সময় থেকে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, বিশেষত দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, সেগুলো প্রতিটা নিয়েই কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল। কিন্তু নির্দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোর উপর মানুষের আস্থা ছিল।
আপনি আমাকে যদি বলেন কোন নির্বাচনটা সবচাইতে বেশি ফেয়ার ছিল এই নির্বাচনের আগে, সেটা 1991-এ যে নির্বাচনটা হয়েছিল। তখন জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ, যিনি পরবর্তীতে প্রেসিডেন্ট হয়েছিলেন, ওনার নেতৃত্বে যে নির্দলীয় সরকার হয়েছিল এবং সেই নির্বাচনটাই সবচাইতে ফ্রি অ্যান্ড ফেয়ার ছিল। তার পরবর্তীতে আমরা দেখেছি 1996-এ দ্বিতীয়বার যে ইলেকশনটা হয়েছে এবং তারপরে 2001-এ যে নির্বাচনগুলো হয়েছে, সেগুলো নিয়ে কারোরই কোনো প্রশ্ন ছিল না, ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। বাট গত এই যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে, 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে, আমার কাছে মনে হয় সত্যি প্রধান উপদেষ্টার কথার সাথে তাল মিলিয়ে বলতে হয় ইতিহাসে সবচাইতে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন হয়েছে। এবং সবচাইতে বড় লক্ষণীয় ছিল এই ইলেকশনে আমরা দেখেছি নারীদের উপস্থিতি এবং তরুণদের উপস্থিতি। এবং এবারের নির্বাচনে কিন্তু নারী এবং তরুণরা ছিল ফ্যাক্টর যে নেতা নির্বাচিত করার ক্ষেত্রে। তবে এটা নিঃসন্দেহে নির্বাচনী যে পরিবেশ ছিল, নির্বাচনে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। যদিও আমরা একটা জিনিস লক্ষণীয় ছিল, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। আমার কাছে মনে হয় আগামীতে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর অপশনটাকে আরো বেশি ওপেন রাখা উচিত, কারণ যার দল নাই সে যেন নির্দ্বিধায় ইলেকশন করতে পারে। আমরা দেখেছি স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% যে ভোটারের সিগনেচার কালেক্ট করা, দস্তখত কালেক্ট করা, এটা একটা আসলেই একটা দুরূহ ব্যাপার। এবং স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচনের আগে আরেকটা নির্বাচনের প্রক্রিয়ায় ফেলে দেওয়া। আপনি দেখেন যে অঞ্চলে 6 লক্ষ ভোটার আছে, তাকে 6,000 ভোটারের দস্তখত কালেক্ট করা, এটা কিন্তু চারটেখানি কথা নয়। আমার কাছে মনে হয় যে আগামী নির্বাচনে নির্বাচন কমিশন এই বিষয়টি তলিয়ে দেখবেন এবং স্বতন্ত্র প্রার্থী যাতে আরো সহজে প্রার্থী হতে পারে সেই বিষয়টি যেন আরো আমলে নিয়ে কাজ করেন, সেটাই থাকবে আমার নির্বাচন কমিশনের কাছে অনুরোধ। স্যার, কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী, অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। মাদকের জন্য ব্রাহ্মণবাড়িয়ার যে তরুণরা বিভিন্নভাবে এই মাদক সেবায় একদম আমরা দেখেছি স্কুল লাইফ থেকেই মাদকের হাতছানি এবং মাদকের ব্যবসায় যারা জড়িত আছেন তারা সবসময় চায় কিভাবে মাদক সেবীদের সংখ্যা বাড়বে। যত সংখ্যা বাড়বে তত তাদের ব্যবসা ভালো চলবে, এটা নিঃসন্দেহে আমি আমার স্কুল কলেজ লাইফ থেকে দেখেছি এবং এখনো সেই ছায়া, সেই ছোবলগুলো আছে। এবং মাদক প্রতিরোধের জন্য শুধুমাত্র মেম্বার অফ পার্লামেন্টের যে রোল সেটাই কিন্তু যথেষ্ট না। মেম্বার অফ পার্লামেন্ট এবং প্রশাসন মাদকদ্রব্য যাতে অবাধে বিচরণ করতে না পারে, মাদকদ্রব্যের ব্যবহার যাতে যারা ব্যবসায়ী আছেন, মাদকদ্রব্য নিয়ে যারা ব্যবসা করছেন তাদেরকে দমন করতে হবে, শক্ত হাতে দমন করতে হবে। সেক্ষেত্রে জিরো টলারেন্স, কোনোভাবেই সে যে দলেরই হোক, যে গোত্রেরই হোক, যত শক্তিশালী হোক, তাকে প্রতিরোধ করতে হবে। এই কাজটা প্রশাসন এবং জাতীয় সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন আগামী দিনে নেতৃত্বের জন্য ওনার শক্ত হাতে প্রতিরোধ করতে হবেন। কোনো রকম লোভ, লালসা, প্রলোভন ত্যাগ করে এটা করতে হবেন। আরেকটা যেটা প্রয়োজন হচ্ছে সামাজিক আন্দোলন। এইটা কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট করে দেবে না। এই সামাজিক আন্দোলনটা হচ্ছে শুরু হবে পরিবার থেকে এবং এই পরিবার এবং প্রতিটা মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রত্যেকের মধ্যে এই সচেতনতামূলক যে ক্যাম্পেইনটা থাকতে হবে, সামাজিকভাবে মাদককে না বলে দিতে হবে। মাদক সেবীদের এবং মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করতে হবে এবং স্কুল কলেজগুলোতে মাদক বিরোধী যে প্রচারণা আছে সেগুলো চালাতে হবে। এবং এই যে শুধু ব্রাহ্মণবাড়িয়ার কথা বলছি না, এখানে যে এনজিওগুলো কাজ করছে তাদেরও সচেতনতামূলক ক্যাম্পেইন করতে হবে। স্কুল কলেজ পাড়া মহল্লায় অভিভাবকরাও এই ক্যাম্পেইনে নামতে হবে। এই সার্বিক প্রয়াসেই কিন্তু মাদককে আমরা না বলতে পারবো। শুধুমাত্র প্রশাসন এবং এমপিদের শুধু ব্লেম করলে হবে না। এক্ষেত্রে আমি যেটা বলছি, সামাজিক আন্দোলনটা খুবই জরুরি বলে মনে করি। এবং অবশ্যই গত আমলের মতো যে হ্যাঁ
কোনো মেম্বার অফ পার্লামেন্ট কোনোভাবে সুবিধা পেয়েছে, সেজন্য মাদক ব্যবসায়ীদের লাইসেন্স দিয়ে দিয়েছে। আমি বলছি সেই অর্থে লাইসেন্স না, যে ব্যবসা করার যে অনুমতি দিয়ে দিয়েছে ইনডিরেক্টলি, সেটা যেন না হয়। এবং নিশ্চয়ই আগামী দিনে যারা নেতৃত্বে আসছেন তারা এই কাজটা কখনো করবেন না। তাদের প্রতি অগাধ বিশ্বাস ছিল বিদায় জনগণ তাদেরকে নির্বাচিত করেছে। দেখেন আপনি যে দুটি জিনিসের জন্য বিখ্যাত, তিতাস গ্যাস, একসময় সর্ববৃহৎ এই তিতাস গ্যাস, যতগুলো গ্যাস খনি আছে তার মধ্যে সর্ববৃহৎ হচ্ছে এই তিতাস গ্যাস। এই তিতাস গ্যাস দিয়েই কিন্তু পুরো ঢাকা শহর চলেছে এবং ঢাকা শহরের আশেপাশে যে জেলাগুলো আছে চলেছে। এবং আপনি দেখেন এখন যে গ্যাসের সংকট, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিন্তু সবচাইতে বেশি সাফার করছে, কিন্তু ঢাকার মানুষ কিন্তু এতটা সাফার করছে না। তার মানে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দিতে জানে, নিতে জানে না। আপনি দেখেন ব্রাহ্মণবাড়িয়ার যে ঐতিহ্যবাহী তিতাস নদী, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী যে মিষ্টি পণ্য শহর থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া আপনি দেখেন যে তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা আশুগঞ্জে আছে, আমরা যে বিদ্যুৎ সরবরাহ করছি এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে আছে। যে ব্রাহ্মণবাড়িয়ার রিসোর্স দিয়ে কিন্তু আমরা দেশের অন্য জায়গায় সেবা করছি, সেগুলো নিয়ে কিন্তু কথা হচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়ার শুধু নেগেটিভ জিনিসগুলোকে নিয়ে বেশি আলোচনা হয়। আমার মনে হয় সেই জিনিসগুলো আলোচনায় আসা উচিত, বিশেষত ব্রাহ্মণবাড়িয়ার আমি যেটা বলছি তিতাস গ্যাস এবং ব্রাহ্মণবাড়িয়ার স্থল বন্দর দিয়ে আপনি দেখেন প্রতিদিন যে শিপমেন্টগুলো হয় আখাউড়া স্থল বন্দর দিয়ে, এখানে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার ন্যাশনাল রেভিনিউতে একটা কন্ট্রিবিউশন আছে, তিতাস গ্যাস থেকে একটা কন্ট্রিবিউশন আছে, এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, সেখান থেকে একটা বড় রেভিনিউ আছে। কাজে এগুলো নিয়েও আলোচনায় আসা উচিত। শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়ার মারামারি আর ব্রাহ্মণবাড়িয়ার নেগেটিভ জিনিসগুলো নিয়ে ট্রোল হওয়া উচিত না। ব্রাহ্মণবাড়িয়া কিভাবে দেশের রেভিনিউতে কন্ট্রিবিউট করছে সেগুলো আলোচনায় আসা উচিত বলে আমি মনে করি। ব্রাহ্মণবাড়িয়ার জন্য এবং ব্রাহ্মণবাড়িয়ার তরুণদেরকে এগিয়ে নেওয়ার জন্য সবচাইতে যে বড় চ্যালেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে মাদককে নিয়ন্ত্রণ করা, এবং পাশাপাশি আপনি দেখেন পাড়া মহল্লায় যে কিশোর গ্যাং আছে যারা দলীয় নাম ব্যবহার করে বিভিন্ন রকম অপরাধে লিপ্ত হচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করা, এবং সেটা শুধুমাত্র নির্বাচিত এমপি এবং প্রশাসন করতে পারবে না। এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন, অভিভাবকদেরও সেদিকে নজর দিতে হবে, এবং মহল্লার যারা সামাজিক ব্যক্তিত্ব আছেন এবং দেখেন ধর্মীয় যারা নেতা আছেন, যারা আলেম আছেন, এবং সমাজে যারা এনজিওগুলো যারা কাজ করছেন, সবার সম্মিলিত প্রয়াসেই কিন্তু এটাকে দূর করা সম্ভব। আদারওয়াইজ আমার কাছে মনে হয় মাদক ব্রাহ্মণবাড়িয়ার জন্য একটা বয়াল থাবা হিসাবে কাজ করছে, এবং আগামী দিনে তরুণদের জন্য এটা একটা ভয়ঙ্কর ফাঁদ হিসাবে দাঁড়িয়ে যাবে যদি এটাকে আমরা এখনই প্রতিরোধ করতে না পারি। এটা আমাদের জন্য এখনই একটা বড় চ্যালেঞ্জ, মাদককে নিয়ন্ত্রণ করা, মাদককে না করা, আর পাশাপাশি হচ্ছে এই পাড়ায় মহল্লায় যে অল্প বয়সে তরুণরা বেড়ে ওঠা বিভিন্ন রকমের অপরাধে লিপ্ত হচ্ছে সেগুলোর দিকে আমাদেরকে আমল দেওয়া এবং নজর দেওয়া এবং সেগুলো প্রতিরোধ করা।